এই যে আমরা এত বড় একটা অভ্যুত্থান সংগঠিত হলো এবং সেটা ওনারাই বলেছেন যথেষ্ট, এই জন্য আমি রিপিটেশন জায়গায় যেতে চাচ্ছি না। তা সেটার আকাঙ্ক্ষার যে প্রশ্নটা, সেইটা আপনি ফয়সালা যদি আগে না করতে পারে, আমি সব ফয়সালা হবে তা না, মিনিমাম একটা রেখা যদি না করতে পারি, তাহলে এটার বাস্তবায়ন হলো কি হলো না, আমরা কোথায় যাব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটাই তো এখন আমি এইটাকে আর একেবারে সরলীকরণ করে যদি বলি যে আমাদের এই আন্দোলনটা তো অবশ্যই ছিল এক যুগ ধরে, এটা আন্দোলন যে যত কথা বলুক না কেন, ওই যে বললো তার 14 সাল থেকে এটা একটা উত্তাল জায়গায়। এবং অ্যাকচুয়ালি তখন আকাঙ্ক্ষাটা কি ছিল, যে একটা ভালো ভোটের আকাঙ্ক্ষা, সাধারণভাবে আমি মানুষের কথা বলছি, যে এটা দিল না। এখন ধরেন আমরা বামপন্থীর, আমরা তো মৌলিক পরিবর্তন চাই। আমরা অনেক আগেই বলছি যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বাম বিকল্প করো, সমস্তন্ত আমাদের লক্ষ্য। অন্য দল তার মতো বলেছে, যার যার বলেছে, কিন্তু এইটা ছিল। এবং আমরা দেখেছি তারপরে নানা সময় নানা আন্দোলন গড়ে উঠেছিল, বিভিন্ন ছাত্র সংগঠন, অন্য শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলন একবার হয়েছে, দমন হয়েছে, একটা নতুন করে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে। ওই যে উনি যেটা বললেন যে ভয়ের একটা নানা ধরনের রাজত্ব ছিল, সে খালি ক্রস ফায়ার না, আপনি কথা বলবেন ভয়, আপনি সমাবেশ, ওই আমলে তো কি আমাদেরকে র্যাব পুলিশ অ্যারেস্ট করছে, সমাবেশ করতে দেয়নি, আরও বেশি নির্যাতন বিএনপি সহ অন্যদের উপর হয়েছে, আমরা জানি। তো এই ধরনের একটা জায়গা ছিল। শেষ দিকে এসে ছাত্ররা যে প্রোগ্রাম করলো এবং কিভাবে উত্তাল হয়ে উঠলো, কিন্তু সেই জায়গায় যদি আমরা দেখি, দেখেন একজন সরাসরি আন্দোলনের কর্মী হিসাবে যদি বলি যে আমাদের বিশেষ করে আমি বলবো ছাত্র জনতা যে কথাটা বলি, তার মধ্যে সাধারণ মানুষ কিন্তু বেশি। এই যে হাজার মানুষের যে আত্মদানের কথা বলি, হাজার হাজার মানুষ যে আহতের কথা বলি, কারা তারা? সাধারণ মানুষ। মানে এমন ডেসপারেট হয়ে গেল যে না, এই সরকার উচ্ছেদ ছাড়া আর কিছু হবে না। তাহলে তার মনের মধ্যে তো ওই ভোটের আকাঙ্ক্ষা, সাথে উনি যেটা বললেন সাধারণ মানুষের, যে আমি আর একটু ভালো থাকতে চাই, ভেরি সিম্পল, আর এই ভয়ের রাজত্ব থাকবে না। আর আমরা হয়তো ধরেন যারা যারা দল করি আমাদের আকাঙ্ক্ষাগুলো, এখন হলো যেটা আমরা দেখতে পেলাম যে গণ অভ্যুত্থানের পরে একটা কমন আকাঙ্ক্ষার জায়গা থেকে যার যার নিজের যে চিন্তা, অনেক ব্যক্তি আসলেন, অনেক গ্রুপ গোষ্ঠী আসলেন, তারা তাদের সেই চিন্তাটাকে যে কোনোভাবে জোর করে হলেও গেলানোর কাজটা করতে যেই আমি দেখি একটা জটিল পরিস্থিতি তৈরি করলো। এখন এই পরিস্থিতি এত দরকার ছিল না। আমি এবার আবার একটু ওনাদের কাছেই ফিরে যাই। ধরেন ওনারা, আমি সমালোচনাটার জায়গা বাদ দিয়েও যদি বললেন, তো 3টা কথা যদি বললেন, কি বললেন? হত্যার বিচার দৃশ্যমান চাই। তো কে না চায়? তো সবাই তো চাই আমরা। এই ব্যাপারে তো কারোর কোনো বিন্দু মাত্র নাই। বরঞ্চ মামলার নামে যে ধরনের মামলা করা হলো, তাতে হত্যার তো জটিলতা, মানে এই প্রকৃত হত্যাকারীদের কি বলে খুঁজে বের করা সমস্যা হলো। যেমন আমি কালকে এক জায়গায় শুনলাম যে ভাটারা ওইখানে নাকি 234 জনের এমন মামলা হয়েছে, মানে আরও যে অজ্ঞাত আছে, যে কোনো সময় আপনি করতে পারেন এবং এটা হবে না। আর শহীদ ভাই ভালো বলতে পারবেন, আমি ভুলে গেছি, সম্ভবত বাড্ডানা কোথায় একটা মামলা হয়েছে, 100 কতজন সচিব যে নাকি হত্যা করছে, এরকমের আর কি। একই ব্যক্তি ঢাকায় মার্ডার করছে, চট্টগ্রামে। আমি বলছি তাহলে ঘটলো কি? এবং এইটাকে ধরে এখন বাণিজ্য টানির জন্য, কিন্তু তাতে প্রকৃত অপরাধীরাই কিন্তু কি বলে ছাড়া পেয়ে যাওয়ার জায়গা। তা যাই হোক, তারপরও হত্যা মামলা দৃশ্যমান করা দরকার। আর একটা কি আসলো, একই সাথেই তো এটা আছে যে আহতদের চিকিৎসা আছে। আর একটা হলো কি, আমরা একটা প্রয়োজনীয় সংস্কার করবো। তো প্রয়োজনীয় সংস্কারের কথাটা সোজা, আপনি তো সামগ্রিক সংস্কারের তো আপনি ওত নেন নাই, বা আকাঙ্ক্ষা যদি ধরনের এই আন্দোলনের আমি একজন, আমি তো ইকোনমিক এক ধরনের সলিউশন চাই, উনি অন্যতম আর একজন, উনি ওনার দল তো আর এক রকম চাইবে, সাধারণ আর এক রকম চাইবে, তো আপনি সবটা মিলাইতে তো পারবেন না। এই জন্য আমরা বলেছিলাম ন্যূনতম ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করেন, আর এই সময়ে আইনগতভাবে যতটুকু করা যায় বা ঐক্যমত্য তৈরি করা যায়, যে 70 অনুচ্ছেদ সহ থাকলে সেটা পরে আমি আলোচনা আসছি, যে সেইটুক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে আমরা গণতন্ত্রের পথে হাঁটার ওই কাজটা করি। তাহলে দীর্ঘ পথে একদিনে তো সব পাবো না। ওই যে সায়ন্ত তো ঠিকই বলেছেন, আকাঙ্ক্ষা যদি ওই রকমের একটা হয়ে যায় তাহলে তো প্রবলেম। তাহলে সেই কাজটা যদি শুরুতে আমরা ঠিক করতে পারতাম, তাহলে আজকে 10 মাস, এইখানে 11 মাস বোধ হয়, এইখানে এসে অনেক হতাশার কথা বলতে হতো না। আজকে কেন আগের ভয়ের রাজত্ব, এখন মবের রাজত্ব কেন হবে? আর মব কি? এটা তো একটা ভয়াবহ ঘটনা। আপনি সর্বশেষ দেখেন পটিয়াতে কি ঘটলো, আপনি থানা, ওই যে যেটা বললেন আমিও দেখলাম, আগের দিন নাকি কে ওইখানে খেতে গেছে, সে বিল টিল কম দেবে বলছে যে কমায় দেন, বড় নেতা পরিচয় দিছে, কমায় দিছে, পরের দিন যে আরেকজন যে যেটা আপনি বললেন আমি অনলাইনে দেখলাম,
তা ঘটনাগুলোই, এবং আমরা বারবার বলছি এই সব ঘটনা হলে সুযোগ পেয়ে যাবে কারা? পতিত শক্তি, দেশের অভ্যন্তরে থাকা সাম্প্রদায়িক এবং এই যে দুর্বৃত্তায়িত অপশক্তি, আর বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি। এনারা শুধু এই জায়গায় না, এনাদের কোনো এখতিয়ার নেই। কি বলে, কাতারকে এখানে সমরাস্ত্র কারখানা দিল, স্টারলিং দ্রুত একটা চুক্তি করলো, যেটা আমি জানি না আপনি নিতে পারবেন কিনা, টাকা থাকলে নিতে পারবেন, সাধারণ মানুষ পারবে না। আর সবচেয়ে বড় কথা, তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষায় কাজ করে। বন্দর বিদেশি কোম্পানিকে হাসিনার সূত্র ধরে সেইখানে লিজ দেবে আর করিডোর দেবে, যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। যার জন্য মানুষ এখন বলে যে ওই যে যারা আসছে তাদের আসল উদ্দেশ্য কি, এইটা না অন্য কিছু আছে। তার মানে এইরকম একটা জায়গায় যে যার যার উদ্দেশ্য সফল করার জায়গায় যাচ্ছে, সেইটাই হচ্ছে আমি দেখি এই 11 মাসের মাথায় এইটা একটা বড় সংকট। এবং এখনো পর্যন্ত আমি ওনার সাথে শতভাগ একমত হয়ে বলি, আমি একজন রাজনৈতিক কর্মী, একটা দলের লোক হিসাবে এখনো পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি না যে ঐক্যমত্যের আলোচনায় যাচ্ছি, কথাবার্তা হচ্ছে, সব সময় ওনার সাথে যাই, নির্বাচন কবে হবে। আমরা কিন্তু পরিষ্কার করে এখনো বামদের দিক থেকে বলি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। এর বাইরে অন্য জায়গাটায় যাওয়াটা অপ্রয়োজনীয়, গেলে সংকট হবে। ঐক্যমতের কথা আসছে, খুব সিম্পল একটা কথা বলে এই পার্টে শেষ করি, সময় থাকলে পরে হয়তো বলা যাবে। আমরা এই কথাটা বারবার বলছি, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, এবং আমি যেভাবে দেখছি টেলিভিশনে আলোচনাগুলো হচ্ছে তাতে মানুষের কাছে ভুল যাচ্ছে, এমনকি পিয়ার নিয়েও, সেটা আমি সুযোগ থাকলে পরে বলবো, এখন ঢুকছি না। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা বারবার বলছি আমরা অনেক কিছু আলোচনা করতে পারি, এবং কোন কোন পয়েন্টে ঐক্যমত্য হলাম আমরা 90-এর মতো যাতে এইটা ফেল না করি, জনগণের ছেড়ে দেবো। আমরা দরকার হলে এটা লিখিত করলেও তো আমি না মানলে কি করা যাবে, কিন্তু বলেছি এটা করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। আপনি অন্য কিছু জোর করে করতে গেলে জটিলতায় পড়বেন, এটা করা যাবে না। এইটা নিয়ে ঐক্যমত্য কবে হবে আমার জানা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এই ঐক্যমত্যের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই অক্টোবর 2024-এ আমরা বামজোট যখন যে আমাদের লিখিত একটা বক্তব্যের প্রেক্ষিতে এবং মুখে আমরা তখন বলেছিলাম, উনি আমাদেরকে ডেকে 2টা ইস্যুর মধ্যে একটা ইস্যু বললেন সংস্কার কমিটি করছেন। আমরা তখনই কোশ্চেন করলাম যে সংস্কার কমিটি করলেন ভালো, কিন্তু সংবিধান সংস্কার নাম দিলেন, কিন্তু এমন লোককে দিলেন তিনি তো অন্য কিছু চায়, এটা কি হলো? আমরা একেবারে অফিসিয়ালি বলেছিলাম। উনি কুইক রেসপন্স করলেন, বললেন যে আচ্ছা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, ওনাকে ওনার কথা বলতে দেন, আপনারা আপনাদের কথা বলেন, ওনার ভাষা যতটুকু ঐক্যমত্য হবে সবাই মিলে আমি গ্রহণ করব, 19-20 যদি হয় আমি আলোচনা করে চেষ্টা করবো, হইলে হবে, না হইলে না হবে। তো সেই ধারায় কিন্তু অলরেডি আমরা কতকগুলো জায়গায় আগানোর দিকে আছি। কিন্তু এই আগানোর মধ্যে আমি দেখছি ঘরের মধ্যে আগাই আর বাইরে এসে নানা কথা, তাহলে কিন্তু এটা ভণ্ডুল করার জন্য কেউ করছে। আমি এই কথাটা আজকে বলতে চাই না, কিন্তু প্রশ্ন তুলতে চাই, আপনি যদি ওইখানে আরো দেরি করেন, আরো বেশি প্রত্যাশা তৈরি করেন, তাহলে কিন্তু আর একটা হতাশার জায়গায় যাবেন, এবং নানা গ্রুপ তার স্বার্থে নানা ধরনের সংকট জিয়ে রাখবে। আমি মনে করি এই যে জুলাই মাসে কথা বলছি, আমরা শহীদরা আমাদের চোখের সামনে আছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আহতদের এখন আমরা পর্যাপ্ত পুনর্বাসন করতে পারিনি, সেই কাজটা করতে হবে। কিন্তু গণতন্ত্রের পথে হাঁটার আকাঙ্ক্ষা, এই কাজটা ন্যূনতম না করতে পারলে এই দায় কিন্তু এখন যারা দায়িত্ব পালন করছে তাদের উপরেই প্রধান বর্তাবে। আর ওই যে শিক্ষা বৈষম্যহীনতা, ওই আলোচনাই তো ঢুকি নাই, ওইটা নিয়ে আমি তাদের কাছে আর প্রত্যাশা করছি না, কারণ শুরুতে বোধহয় এটা তারা বিবেচনাই করে।